সহ্য যানজটে দুর্ভোগের নগরী ঢাকার রাজনৈতিক কারণে ৪ বছরেও আলোর মুখ দেখেনি বাস রুট পুনর্বিন্যাস। পট পরিবর্তনের পর আশায় মুখিয়ে উদ্যোক্তারা। মালয়েশিয়ার শ্রমবাজারে স্থবিরতা কাটছেই না, আশ্বাসেও গলছে না বরফ। সদিচ্ছার অভাব বলছে বায়রা। ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকাতে কঠোর হওয়ার পরামর্শ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্ন দেখানো আবাসন প্রকল্প এখন গলার কাঁটা। নেই গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা। প্লট কিনেও বাড়ি করতে না পেরে বিপাকে অনেকে। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফিরজানা আক্তার। ২০ বছরের উদ্যোগ আর ৪ বছরের পরিকল্পনায় রুট হওয়া বাস রুট রেশনালাইজেশন প্রকল্প এখনও আলোর মুখ দেখেনি। উদ্যোক্তারা জানান, তৎকালীন পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাবই প্রকল্প বাস্তবায়নের মূল বাধা ছিল। পট পরিবর্তনের পর সেই বাধা নেই বলে আশার আলো দেখছেন তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করতে কাজ করতে হবে দায়বদ্ধতার সঙ্গে। আশরাফুল ইসলামের ছবিতে শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। নানা কাঠঘর পুড়িয়ে ভোগান্তিহীন যাত্রী সেবা নিশ্চিত করতে রাজধানীতে ২০২১ সালে যাত্রা শুরু করা বাস রুট রেশনালাইজেশন প্রকল্প সফলতার মুখ দেখেনি, বরং দিন গড়ানোর সাথে সাথে যানজটের তীব্রতা বেড়ে ঢাকা হয়ে উঠেছে অসহ্য দুর্ভোগের নগরীতে। অথচ যানজটের কবলে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় লাভ ক্ষতির হিসেব মিলিয়ে বাস চালকরাও আসতে চান এক ছাতার নিচে। ভোগান্তি থেকে মুক্তি পেতে যাত্রীদের প্রত্যাশা সড়ক হয়ে উঠুক শৃঙ্খলাপূর্ণ। বাসে সিট খালি আছে, আপনি আসেন, উঠার পরে দেখি যে সিট ফাঁকা নাই। যত থামবে না, যত থামলে যানজট কমবে না। বোকা দেখে কন্ডাক্টর আমাকে বেতনই ভালো। রাজধানীর এই যানজট থেকে রেহাই পেতে বাস চালক ও যাত্রীরা উভয়ই চান বাস রুট রেশনালাইজেশনের আওতাযুক্ত হতে। তাহলে প্রতিবন্ধকতা কোথায়? কেনই বা এত বছর প্রচেষ্টা করেও এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি? প্রকল্পটির তত্ত্বাবধানে থাকা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর কাছেই সেই জিজ্ঞাসা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ জানায়, তৎকালীন পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাব, অবৈধ বাসে দৌরাত্ম্য, মালিকানা হারানোর ভয়ে বাস কোম্পানির অনীহা ও লেনদেনের স্বচ্ছতার অভাব ছিল প্রধান অন্তরায়। নতুন করে দায়িত্ব পাওয়া পরিবহন নেতারাও সরকারের উদ্যোগকে স্বাগত জানান। তৎকালীন যে বাস মালিক সমিতি ছিলেন, শ্রমিক যে সংগঠন ছিলেন, তাদের থেকে আমরা আর সহযোগিতা পেলাম না। এমনকি এখানে যারা আবেদন করেছেন তাদেরকে অনেক ধরনের হয়রানি হেনস্থার শিকার হতে হয়েছে। প্রতিটি কোম্পানি এবং প্রতিটি মালিককেই ডেকে কথা বলে এই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। সড়কের শৃঙ্খলা ফেরাতে এবার ছাড় দিতে নারাজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান জানান, আর নয় নৈরাজ্য, ফিটনেস না থাকলে মিলবে না লাইসেন্স। তোমরা যাকে ফিট মনে করবে তাকেই সেই শুধু লাইসেন্স পাবে, যাকে ফিট মনে করবে না সে লাইসেন্স পাবে না। মে মাসের পরে আর পুরনো গাড়ি রাখবো না, আমরা রাখবো না। তবে এই বিশেষজ্ঞের মতে, বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন করতে হলে মেট্রো কিংবা বিআরটির মতো একটা রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করতে হবে, যারা প্রতিনিয়ত সেবার মানদণ্ড পর্যবেক্ষণ করবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, এইটাও ফেল করবে, কারণ পদ্ধতিগতভাবে কোনো রেগুলেটরি অথরিটি নাই। এরকম একটা প্রতিষ্ঠান করে দায়বদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এখনই মোক্ষম সময় উদ্যোগ নেয়ার। এই সরকার ব্যর্থ হলে এ স্বপ্ন আর বাস্তবায়ন হওয়া সম্ভব নয় বলেও মনে করেন অধ্যাপক শামসুল হক। এই সরকারের সময় সাকসেসফুল না হওয়া তার মানে অত্যন্ত বেদনাদায়ক হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজারে স্থবিরতা কাটছেই না, যেতে পারছেন না হাজারো অভিবাসী প্রত্যাশী। এজন্য বাংলাদেশের ভুয়া রিক্রুটিং এজেন্সি ও মালয়েশিয়া সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার কথা বলছে বায়রা। এদিকে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিবন্ধিত এজেন্সিগুলোর মধ্যে প্রতিযোগিতা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে পুনরায় চালু হয় মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি বছরের ৩১ মে পর্যন্ত দুই দেশের সরকার নির্ধারিত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৫.৫ লক্ষ কর্মী দেশটিতে পাড়ি দিয়েছেন। যদিও সরকারিভাবে ৭৯,০০০ টাকা খরচ নির্ধারণ হলেও কর্মী প্রতি ব্যয় হয়েছে ৫ থেকে ৬ লাখ টাকা। এদিকে হাসিনা আমলে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি ১৫ থেকে ১৮,০০০ কর্মী।
অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনরায় দেশটির শ্রমবাজার চালু নিয়ে কথা হচ্ছে। টিকিট জটিলতায় আটকে থাকাদের সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখছে না বায়রা। বলেছেন যে এই 18,000 লোক কর্মীদেরকে বা 70,000 কর্মীদেরকে যাই হোক হোয়াট এভার কোয়ান্টিটি যারা যেতে পারেনি তাদেরকে উনি নেওয়ার ব্যবস্থা করবেন। প্রসেস চলতেছে, মন্ত্রণালয়ও কাজ করছে, আমাদের দূতাবাস কাজ করছে, হাইকমিশন কাজ করতেছে। এটার ঠিক দৃশ্যমান কোনো অবস্থা আমাদের কাছে এখনো হয়নি। জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোরভাবে তদারকি করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনার কথাও বলছেন। পুরো পদ্ধতিটা চলে গেছে হচ্ছে ইনফর্মাল চ্যানেলে বা আন্ডারগ্রাউন্ডে, যেটা কোনো তথ্যপত্র নাই। যাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সংস্কারটাকে ধরে না রেখে এটা যত তাড়াতাড়ি সম্ভব কিছু আইন কানুন করা দরকার এবং শক্ত হাতে এই আইন কানুনগুলোকে যেন আমরা বলবৎ করতে পারি সেই সিদ্ধান্ত এই সরকার শুরু করে দিতে পারে। অবৈধ ভিসা কেনাবেচা ও লেনদেন বন্ধ করা না গেলে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রৌনক নিয়ন্তা, সরাসরি যাচ্ছি তার কাছে। ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের দ্বিতীয় দিন আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এই সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামে একটি বিশ্লেষক ও গবেষকদের একটি প্ল্যাটফর্ম এই জাতীয় সংলাপের আয়োজন করেছে। সংলাপের দ্বিতীয় দিনে আজ রয়েছে গুম খুন থেকে জুলাই গণহত্যা, বিচারের চ্যালেঞ্জ, সংস্কারের দায় ও নির্বাচনের শিরোনামে 3টি অধিবেশন আজকে অনুষ্ঠিত হবে। এসব দিনব্যাপী অধিবেশনে অংশ নেবেন বাংলাদেশ সরকার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, ডক্টর আসিফ নজরুল এবং এম তৌহিদ হোসেন। এছাড়াও রাজনীতিকদের মধ্যে থাকবেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী, জোনায়েদ সাকি, নজরুল ইসলাম খান প্রমুখ। 2 দিন ব্যাপী সংলাপে প্রথম দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, গণঅভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, ছাত্র নেতারা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা কিন্তু অংশ নিচ্ছেন এই সংলাপে। এছাড়াও জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যরাও এতে বক্তব্য দিয়েছেন, আজও দেবেন। ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে এই যে সংলাপটি আয়োজিত করা হয়েছে, এতে আসলে নির্বাচন ও সংস্কার বিষয় একটি ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে মূলত আলোচিত হবে এই সংলাপের মূল কথা ঐক্য সংস্কার ও নির্বাচনগুলোর মধ্যে আসলে অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে। এই সংস্কারের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের অভিমত ব্যক্ত করবেন এবং তাদের আলোচনার পরিপ্রেক্ষিতেই আসলে মূল একটি ইতে আসা হবে যে আসলে কতটুকু যৌক্তিকতা বা কতটুকু ঐক্যমতে পৌঁছাতে পারলো এই সংলাপ দ্বারা। তো এই ছিল কৃষিবিদ থেকে আমার কাছে সর্বশেষ। নানা অব্যবস্থাপনার পাশাপাশি গ্যাস, পানি এবং বিদ্যুতের সংযোগ নিশ্চিত করতে না পারায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধিকাংশ আবাসিক প্রকল্প মুখ থুবড়ে পড়ছে। স্বাধীনতার পর নগরীর বিভিন্ন স্থানে 585 একর জায়গায় 10টি প্রকল্পে 6,360টি প্লট বরাদ্দ দেওয়া হলেও অধিকাংশ প্লট এখনও খালি। ব্যাংক ঋণের টাকা দিয়ে প্লট কিনে বাড়ি করতে না পেরে চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার আগে 1963 সালে কাতালগঞ্জ এবং 1965 সালে আগ্রাবাদ আবাসিক এলাকার মাধ্যমে পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রকল্প নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কিন্তু স্বাধীনতার পর নেওয়া 10টি প্রকল্প নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে পর্যায়ক্রমে তা ব্যর্থতায় পরিণত হয়েছে। নগরীর অক্সিজেন এলাকায় সবচেয়ে বড় আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 2008 সালে এখানকার 1700 একর জায়গার উপর তৈরি করা হয়েছে 1700
48টি প্লট। 16 বছর আগেই প্লট মালিকেরা তাদের প্লট বুঝে নিয়েছেন। ভূমিসহ নানা জটিলতায় এখন পর্যন্ত বিশাল এই অঞ্চলে একটি ভবনও ওঠেনি। 2008 সালে প্লট পাইছি, কিন্তু এখনো আমরা বাড়িঘর করতে পারিনি। অবকাঠামো এবং নিরাপত্তা কেউ আগায় না আসলে প্লট করার মতো তো আমরা বাড়ি করার মতো সুযোগ হবে না আমাদের। 759 প্লটের চাঁদগাঁও আবাসিক, 423 প্লটের কল্পলোক আবাসিক প্রথম পর্যায় এবং 181 প্লটের চন্দ্রিমা আবাসিক এলাকার প্লট মালিকেরা নিজেদের উদ্যোগেই আবাসনের ব্যবস্থা করে নিয়েছে। নগরীর একেবারে কাছাকাছি কর্ণফুলী নদীর তীরবর্তী এই এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 1995 সালে গড়ে তুলেছিল কর্ণফুলী আবাসিক এলাকা। 52 একর জায়গার উপর তৈরি করা হয়েছিল 517টি প্লট। প্লট মালিকেরা প্লট বুঝে নিয়েছেন, কিন্তু 29 বছর পেরিয়ে গেল নানা জটিলতায় এখানে কোনো ভবন উঠেনি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই আবাসিক প্রকল্প অনেকটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এদিকে 985 প্লটের সলিমপুর আবাসিক, 1356 প্লটের কল্পলোক আবাসিক দ্বিতীয় পর্যায়ে কিছু ভবন উঠল, পরিপূর্ণ আবাসিকের রূপ পায়নি। এজন্য সিডিএর আগের পরিষদকে দায়ী করছেন এই নগরবিদ। শুধু প্লট দিলেই কিন্তু প্রকল্প চালু হয়ে যাবে না। এক্ষেত্রে তৎকালীন যারা ব্যবস্থাপনায় ছিলেন তাদের সমন্বিত কর্মোদ্যোগের একটা অভাব আমরা দেখেছি, যার ফলে হয়তো প্লট পেয়েছে, পানি পায় নাই বা বিদ্যুৎ পায় নাই। অভিযোগ উঠেছে কোনো রকম পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়াই গড়ে তোলা হয়েছে এসব আবাসিক এলাকার প্লট। বিশেষ করে তদবিরের মাধ্যমে বেশি আবেদনকারীকে প্লট দিতে গিয়ে প্লটের সাইজ নামিয়ে আনা হয়েছে 3 থেকে 4 কাঠায়, অথচ খরচ অনুযায়ী ভবন তুলতে প্রয়োজন ছিল 8 থেকে 10 কাঠার প্লট। ইন্ডিভিজুয়ালি একজনকে একটা প্লট দিয়ে দিলাম, তাও প্লটের সাইজ করলাম 2.5 কাঠা থেকে 3 কাঠা, 4 কাঠা, 5 কাঠা। তো এটা 5 কাঠার নিচে আসাই উচিত ছিল না যদি আপনি এই প্রজেক্টটাকে ভাইবেল করতে চান। 60 বর্গ মাইলের এই চট্টগ্রাম নগরীতে লোক সংখ্যা 70 লাখের বেশি। সিডিএর তথ্য অনুযায়ী এই নগরীতে বহুতল ভবন রয়েছে 4,01,721টি। এর মধ্যে 3,87,000 1 থেকে 6 তলা, 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার অধিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উদ্যানে চলছে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 1.5 দশক পর কিন্তু খেলাফত মজলিসের পক্ষ থেকে এই অধিবেশন এবং সম্মেলন করা সম্ভব হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে প্রায় 15 বছর যাবৎ প্রতিবারই তারা আসলে চেষ্টা করেছে এই জায়গাটিতে একটি অধিবেশন এবং সম্মেলন করার, কিন্তু বিগত সরকারের কারণে সম্ভব হয়নি বলেই কিন্তু জানিয়েছে। এই আজকের যে অধিবেশনের উদ্বোধন করেন এই দলটির সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, এবং উদ্বোধনী বক্তব্যে কিন্তু তিনি যে বিষয়টি তুলে ধরেছেন যে বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীনভাবে, বিশেষ করে যারা ইসলামী সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আসলে একটু মুক্তভাবে এই স্বাধীন দেশে বাতাস নেওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে, এবং তার পরবর্তীতে 2024 সালের আগস্টের অভ্যুত্থানের পরই বাংলাদেশের ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে, ইসলামী ধর্মমনা যে মানুষগুলো আছে, তারা আসলে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে, এবং এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যেন সামনেও বিদ্যমান থাকে সেই প্রত্যাশা কিন্তু তিনি ব্যক্ত করেছেন। আমরা কিন্তু দেখেছি সারা দেশ থেকে খেলাফত মজলিসের হাজার হাজার নেতাকর্মী কিন্তু তারা বিভিন্নভাবে, কেউ বাসে, কেউ লঞ্চে, কেউ ট্রেনে করে আজ ভোরেই কিন্তু সোহরাওয়ার্দী যে উদ্যান, সেই উদ্যানের নির্ধারিত স্থানটি লোকারণ্য হয়ে যায়, এবং সকাল 9:30টায় নির্ধারিত সময়েই কিন্তু এই যে
দ্বাদশ অধিবেশন খেলাফত মজলিসের সেটি শুরু হয়েছে এবং আজকের এই অধিবেশনে কিন্তু শুধু খেলাফত মজলিস নয়, অন্যান্য যে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রধান শীর্ষ নেতা যারা আছেন তারা কিন্তু এই অধিবেশনে ইতিমধ্যে যোগদান করেছেন। তারা বক্তব্য প্রদান করবেন খেলাফত মজলিসের নেতাকর্মীদের উদ্দেশ্যে। একই সাথে এই খেলাফত মজলিসের বর্তমান যে আমির তিনি সভাপতির বক্তব্যে সামনের দিনে এই দলটির কি করণীয়, সামনের বিশেষ করে নির্বাচনী সময়ে কিভাবে আসলে তারা নির্বাচন চায় সে বিষয়টিও তুলে ধরবেন বলে জানা গেছে। তো সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল আমার কাছে খেলাফত মজলিসের দ্বাদশ যে অধিবেশন সে অধিবেশনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যান থেকে। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে সাংবাদিক সহ বেসরকারি সবার প্রবেশ পাস বাতিল করা হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকদের জন্য ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ডে সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। সময় সংবাদ। ফেনীতে প্রতি বছর ইটভাটায় চাহিদা 5 কোটি ঘনফুট মাটি, কিন্তু মাটির উৎস কি তাও জানা। ইটভাটার জন্য মাটি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে হবে পুকুর, খাল খনন কিংবা পতিত স্থান থেকে। তবে এসব উৎস থেকে চাহিদা মেটানো সম্ভব নয় বলেই বাধ্য হয়ে কৃষি জমির মাটির উপর নির্ভর করতে হয় বলে দাবি ইটভাটার মালিকদের। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনী শহরের এমন সব সুউচ্চ শত শত বিল্ডিং আর নানা উন্নয়নমূলক কাজ দিন দিন বেড়েই চলছে। শুধু শহর নয়, প্রবাসী অধ্যুষিত এই জেলায় রেমিটেন্সের প্রবাহে প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো নির্মাণ কাজেও পিছিয়ে নেই। চাহিদা বাড়ছে এসব নির্মাণ কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান ইটের, যা তৈরির অন্যতম অনুষঙ্গ মাটি। সেই মাটির যোগান দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে মাটির চাহিদা ও দাম বেড়েছে। এতে ফসলের জমির উপর এর প্রভাব প্রকট হয়েছে। মাটি কাটতেছে, আমি না করছি, তারপর মাটি কাটতেছে। আমরা যদি হলো ব্রিক্সের ব্যবহারের কথা বলি, এটি যদি করা যেত তাহলে মাটি সাশ্রয় হতো, মাটির ব্যবহার হ্রাস পেত, এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হতো। 2025 সালের মধ্যে শতভাগ ব্লক ইট উৎপাদনের কথা থাকলেও তা এখন 2028 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্লক উৎপাদনকারীরা বিনিয়োগ করেও ইটের দৌরাত্বের কাছে অনেকটা অসহায়। র মেটেরিয়ালস ব্লক ইউজ করে, ওই র মেটেরিয়ালস কোনো র মেটেরিয়ালসে আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই, প্রত্যেকটা জিনিসে আমদানি নির্ভর। বিগত দিনে আমরা যেই পরিমাণ ইনভেস্ট করছি এবং যে সময়গুলো আমরা কাটাতেছি, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। টাকা ইনভেস্ট করার পরে আমাদের ফিডব্যাক ছিল একেবারে শূন্যের কোটায়। আমরা আসলে এটা কতদিন চালিয়ে যাব। ইটভাটা সংশ্লিষ্টদের তথ্য মতে গত বছর ফেনীতে পোড়ানো হয় প্রায় 50 কোটি ইট। প্রতি ঘনফুট মাটি থেকে তৈরি হয় 10টি ইট। 50 কোটি ইট তৈরিতে দরকার হয় প্রায় 5 কোটি ঘনফুট মাটি। জেলার শতাধিক ইটভাটার বর্তমানে চালু 70টি। এসব ভাটার মাটির যোগান দিতে প্রতি বছরই কৃষি জমির 1% হারে কমে যাচ্ছে জানায় কৃষি বিভাগ। সুনির্দিষ্ট যে নীতিমালার আলোকে যে ইটের ভাটা তৈরি, এই সমস্ত বিষয়গুলো করা উচিত এবং টপ সয়েল কাটার বিষয়টাও আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত। তবে ফসলের জমির মাটি কম ব্যবহার হয় দাবি করে ইটভাটা সমিতির সভাপতি বলছেন, ভাটার মাটি সরবরাহের পথ আরও সহজতর না হলে এই শিল্প অস্তিত্ব সংকটে পড়বে। তবে কৃষি জমি রক্ষা করে উন্নয়নের ধারাবাহিকতায় ইটের উৎপাদনে নজরদারি বাড়ানো হবে বলে জানালেন জেলা প্রশাসক। কৃষি জমি নষ্ট করে মাটি নিয়ে আসতেছে, এটা এই ধরনের কথাগুলা কিন্তু আজও সত্য না। এটা একটা বিভ্রান্তমূলক তথ্য দেওয়া প্রশাসনকে। কোনো ক্রমেই কৃষি জমির টপসয়েল কর্তন করে ইটভাটার ব্যবহার, এটাকে আমরা কখনোই মেনে নিব না এবং এটার বিরুদ্ধে আমরা সবসময় আইনগত কঠোর ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 45টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র থাকলেও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় 57টির নবায়ন আবেদন আটকে দেওয়া হয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। অনলাইন নিবন্ধন সহ 14 ধরনের বিধি নিষেধ মেনে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ করতে হচ্ছে পর্যটকদের। নতুন নিয়ম অনুযায়ী ট্রাভেল পাস নিয়ে প্রতিদিন 2000 পর্যটক দ্বীপটিতে ভ্রমণে যেতে পারছেন, একই সঙ্গে করতে পারছেন রাত্রি যাপন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট। সূর্য না ওঠার আগেই হাজির শত শত ভ্রমণ পিপাসু। নতুন নিয়ম অনুযায়ী করতে হয় অনলাইন নিবন্ধন আর নিতে হয় ট্রাভেল পাস, যা হয়ে যাচ্ছে টিকিটের সঙ্গে। জাহাজে ওঠার আগে প্রশাসনের কড়া তৎপরতা। ট্রাভেল পাসের পাশাপাশি পর্যটকদের হাতে প্লাস্টিক কিংবা পলিথিন আছে কিনা করা হয় তল্লাশি। দেয়া হয় সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি বিধিনিষেধের ধারণাও। তবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন জাহাজ চলাচলে সমস্যার কথাও বলছে জাহাজ কর্তৃপক্ষ। এইখান থেকে কক্সবাজার থেকে 6 ঘন্টার মতো লাগে। টেকনাফ হলে তো খুব তাড়াতাড়ি যাওয়া যায়, 2.5 ঘন্টা 3 ঘন্টায়। কিন্তু টেকনাফে যেহেতু বর্তমান পরিস্থিতিতে যাওয়া সম্ভব না, ইনানি দিয়ে গেলেও অনেক সময় কম লাগে। কখনো ভোর 6টা, কখনো 7টা কিংবা 8টা, আবার কখনো সকাল 9টায় ঘাট থেকে ছেড়ে যাচ্ছে জাহাজ। কারণ হিসাবে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, সাগরে জোয়ার দেখে ছাড়তে হচ্ছে জাহাজ। জোয়ার বাড়ার কারণে একই টাইমে জাহাজটা চালা যাচ্ছে না। সুগন্ধা বিচের বাইরে দিয়ে খারাপ সেনের ওখানে পানি কম, এখানে জাহাজ নেগোসিয়েশন করতে অসুবিধা হয়। আমরা দেখে শুনে খুব কেয়ারফুলি জাহাজ চালাতে হয়। 1 নভেম্বর থেকে টেকনাফ সেন্ট মার্টিন এবং কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের সরকারি সিদ্ধান্ত ছিল। তবে নানা জটিলতায় এতদিন সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পারেননি পর্যটকরা। দীর্ঘ প্রতীক্ষার পর 1 ডিসেম্বর থেকে শুরু হয় সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। সেন্ট মার্টিন ভ্রমণের আগে অনলাইন নিবন্ধন করা সহ এবার 14 ধরনের বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে পর্যটকদের। এসব বিধিনিষেধে দ্বীপ ভ্রমণ নিয়ে নানা কথা বলছেন পর্যটকরা। আসার পরপরই নেমেই আবার চলে যেতে হচ্ছে। এরকম হয়েছে যে 15 মিনিট শুধু থাকতে পারছি, স্টে করতে পারছি। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা যে কোনো সময় সেন্ট মার্টিনে আসবো, সেন্ট মার্টিনে যাব। টাইমটা না কমিয়ে আসলে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিভাবে কি করা যায়, ওই দিকে মনোযোগ দেওয়া উচিত। রেজিস্ট্রেশন প্রসেসটা এটা আমার খুব ভালো লাগছে। আমার মতে বিধিনিষেধগুলো আমরা যদি অভ্যস্ত হয়ে যাই সাধারণ জনগণ, তাহলে এটা মনে হয় সেন্ট মার্টিনের জন্যই ভালো হবে। গত বছর পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন বাজার ছিল লোকে লোকারণ্য। ব্যাটারি চালিত ইজি বাইকের কারণে বাজারের ভেতরের রাস্তায় হাঁটা যেত না। কিন্তু এবার পর্যটকের সমাগম কম, বাজারও কিছুটা ফাঁকা। পর্যটনকে ঘিরে নির্মিত হোটেল রেস্তোরাঁ 50% বন্ধ। অধিকাংশ কটেজ, হোটেল, রিসোর্ট পর্যটনের জন্য প্রস্তুত নয়। ট্রলার ও স্পিড বোটেও স্থানীয়দের যাতায়াতে রয়েছে কড়াকড়ি, যা নজিরবিহীন বলছেন দ্বীপের বাসিন্দারা। ধরেন আগে বিক্রি করতাম 50-এর উপর, এখন আমরা 1000 উপর, এতে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। পরিবেশের বিধিনিষেধ দিয়ে তো আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। দ্বীপের মানুষ তো এভাবে অনুমতি নিয়ে কয়দিন চলবে, কয় মাস চলবে? বর্তমানে স্থানীয়দের 2% কি হচ্ছে না পর্যটক থেকে। অনেকে নিজস্ব স্বর্ণ গহনাপাতি এগুলো বন্ধক দিয়ে হোটেলগুলো চালু করেছে সংস্কার করে। তো আমরা এই 2 মাসে এর মধ্যে যেই হারে পর্যটক আসতেছে 2000, আমরা আশঙ্কায় আছি এই টাকাও উঠে আসবে না। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলো বিধিনিষেধকে স্বাগত জানিয়েছে। আর পরিবেশ অধিদপ্তর বলছে, সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিধিনিষেধ না মানলে কঠোরতা অবলম্বন করা হবে। এমন সময়ে বিধিনিষেধটা দেওয়া হয়েছে যে সময়ে সেন্ট মার্টিন দ্বীপটা ধ্বংস হয়ে যাওয়ার পথে বসেছে। তার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। কঠোর না হলে আপনি যে যার মতো করে করবেন, এটা হয় না। এবং আরেকটু সচেতনতা বাড়ানোর পরেই আমরা কঠোরতার দিকেও যেতে হবে আমাদেরকে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও এবার ভ্রমণ ও রাত্রি যাপনে এ সময় কমিয়ে করা হয়েছে 2 মাস। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে রক্ষায় দেয়া হয়েছে নানা বিধিনিষেধ। তবে এই বিধিনিষেধ অনেকটাই রয়েছে এখনো পর্যন্ত অকার্যকর। তবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি যাতে পুরোপুরি কার্যকর হয় এসব বিধিনিষেধ। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আজ। রাজঘাটে অনুমতি না মেলায় শনিবার নয়াদিল্লির নিগম বোধ ঘাটে হবে শেষকৃত্যানুষ্ঠান। এর আগে সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হবেন। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। চলে গেলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। রাত 9:51 তাকে মৃত বলে ঘোষণা করেন নয়াদিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কর্মরত চিকিৎসক।
শীর্ষ নেতারাও তার পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। মনমোহন সিংয়ের মৃত্যুতে শুক্রবার সব সরকারি কার্যক্রম বাতিল করা হয়েছে। 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ সময় সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হবে। কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের কার্যক্রমও বাতিল করা হয়েছে। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে বলেও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান। মনমোহন সিং 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন। পরে 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব সামলান। পরে 2004 থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর মনমোহন সিং। সুব্রত আচার্য। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অসহ্য যানজটে দুর্ভোগের নগরী ঢাকা। রাজনৈতিক কারণে 4 বছরেও আলোর মুখ দেখেনি বাস রুট পুনর্বিন্যাস। পট পরিবর্তনের পর আশায় মুখিয়ে উদ্যোক্তারা। আশ্বাসের পরও বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ মালয়েশিয়ার দুয়ার। শ্রমবাজারে কাটছে না অস্থিরতা। সদিচ্ছার অভাব বলছে বাইরা। ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকানোর পরামর্শ। এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্ন দেখানো আবাসন প্রকল্প এখন গলার কাঁটা। নেই গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা। প্লট কিনেও বাড়ি করতে না পেরে বিপাকে অনেকে। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।